চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আবারও উত্তাল সারা দেশ। দেশকে শান্ত করতে 10 দিনের কারফিউ জারি করল সরকার। এমন পরিস্থিতিতে আবার শেখ হাসিনার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। দেশ থেকে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণ করতে দেশে ফিরছেন শেখ হাসিনা। এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময়, বিদায় নিচ্ছে ডক্টর ইউনূস, ফিরে আসছে শেখ হাসিনা। রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ, কিসের জানান দিচ্ছে তারা। অন্যদিকে আগস্ট মাসকে ঘিরে টানা 11 দিনের কারফিউ জারি করেছে সরকার। ভালো নেই বাংলাদেশ, ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। সময়টা খারাপ যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ঝুঁকবেন? বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি অতি শীঘ্রই ঝুঁকতে বাধ্য হবেন। দেখেন, এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন কি রাইট ট্র্যাকে আছেন নাকি রং ট্র্যাকে আছেন? বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং ট্র্যাকে চলে গেছে। শেখ হাসিনা ভালো ছিল, এখানে দেখবেন মুস্তাফা ফিরোজ এবং ওই যে মাসুদ কামালরা ঘুরে ফিরে দেখেন বুঝাতে চায় শেখ হাসিনার সময় এইটা হয় নাই সেটা হয় নাই। করি অফকোর্স আওয়ামী লীগ নিয়ে কথা আছে অনেকগুলা, বলতে পারেন আপনি। আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন? জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা, তাদের হাতে ক্ষমতা না দেওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ ডক্টর ইউনূস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মাইরা হাত বন্ধ করবো কেন? বলবে না। সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না, আওয়ামী লীগের বিচার করবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই ভিডিওর শুরুতে আপনারা কিছু অংশ বিশেষ দেখেছেন, ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি। তো দর্শক এই বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে। তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসবো। বেইজিং পাশে থাকবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণ করতে দেশে ফিরছেন শেখ হাসিনা। এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময়, বিদায় নিচ্ছে ডক্টর ইউনূস, ফিরে আসছে শেখ হাসিনা। রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ, কিসের জানান দিচ্ছে তারা। অন্যদিকে আগস্ট মাসকে ঘিরে টানা 11 দিনের কারফিউ জারি করেছে সরকার। ভালো নেই বাংলাদেশ, ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। শেখ হাসিনা ভালো ছিল, যারা বলে শেখ হাসিনা ভালো ছিল এরা হাসিনার গুমন্থ দালাল। এখানে দেখবেন মুস্তাফা ফিরোজ এবং ওই যে মাসুদ কামালরা ঘুরে ফিরে দেখেন বুঝাতে চায় শেখ হাসিনার সময় এইটা হয় নাই সেটা হয় নাই। এই জ্ঞান পাপী মূর্খ এবং ভিতরে এবং আপনার এই হিডেন আওয়ামী লীগের দালালদের বিষয়েও সচেতন থাকবেন। এরা কিন্তু বাংলাদেশের দালাল নয়, এরা ঘুরে ফিরে সেই স্বৈরাচারী দালাল। এই রূপটা প্রকাশ পায় যে কোন ভাবে হোক। আমরা মনে করি অফকোর্স আওয়ামী লীগ নিয়ে কথা আছে অনেকগুলা, বলতে পারেন আপনি, কিন্তু এগুলা বলবেন না আওয়ামী লীগ ভালো ছিল। এগুলা এখানে বলে নাকি বৈষম্য বিরোধী বা জুলাই বিপ্লবের নামে অনেক এনসিপির নেতা কর্মী অনেক ধরনের অবৈধ। আমি শুনেছি চট্টগ্রামের রাফি, সেই বাচ্চা ছেলে রাফি নাকি আপনার 100 কোটি টাকার মালিক, সে নাকি চট্টগ্রাম বন্দরে পড়ে থাকে সারাদিন। এটা তদন্ত করা দরকার। এবং এখানে একটা জিনিস বলে নাকি এগুলোর তদন্ত কিন্তু হবে। আপনি মনে করবেন যে আপনার এই সরকার চলে যাওয়ার পরে আপনাদের যারা যারা যা করতেছেন প্রত্যেকের কিন্তু লুকাতে পারবেন না, এটা মনে রাখবেন। চাঁদাবাজি করেন, দখল বাণিজ্য করেন, ধিক্কার দেই আপনাদেরকে। আপনাদের মতো পশু শ্রেণীর মানুষ মানে আর হতেই পারে না। এদের স্বাধীন দেশ, এই দেশে গিয়ে আপনি বলেন আপনাকে চাঁদা দিতে হবে আরেকজনের দোকান করতে গেলে, টেম্পু বা বাস স্ট্যান্ডে। এর চেয়ে বড় আমি যদি বলি যে মানে অমানসিক মানে বিবেকহীন আর নির্লজ্জ ব্যবহার আর হতেই পারে না। বন্ধ করেন এগুলো বাংলাদেশের। আমি আবার বলছি যারা বাংলাদেশের যেখানে আছে চাঁদা দিবেন না। গতকালকে আমি দেখলাম একজন আপনার এই যে নরসিংদীর একজন পুলিশ অফিসার, উনি বলছেন নরসিংদীর চাঁদাবাজি হবে না, কেউ চাঁদা দিবেন না। আমি আবার বলছি কেউ চাঁদা দিবেন না, আপনারা ঐক্যবদ্ধ হন। এটা নতুন বাংলাদেশ, পুলিশ আপনাদের সাথে আসে, চাঁদা দিবেন না, বলবেন এটা আমাদের স্বাধীন দেশ। এখানে আপনি কোন দলের নেতা, কোন দলের নেত্রী, উই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট দ্যাট। ওকে, ইউ হ্যাভ নো রাইট। গণদুলাই দেন, বেঁধে রাখেন, মানে আপনার বিদ্যুতের খুঁটির সাথে পুলিশকে খবর দিন। এটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলেছে। আচ্ছা,
সো আমি এতটুকু বলবো আর কি আপনার, আমি আমার এলাকা সিলেটের, আমি এই চাঁদাবাজিগুলো খুবই কম, আমি বলি আপনাদেরকে, আছে গোপনে হয়। আমি আজকে ঘোষণা দিচ্ছি আমাদের এরিয়াতে বৃহত্তর সিলেটে যারা চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, কেউ যদি করে থাকে তাকে তার নাম ঠিকানা সহ আমাকে দিবেন, সে যে দলের নেতা হোক বা নেত্রী হোক, আমি তার নাম প্রচার করব, প্রকাশ করব, তার বিরুদ্ধে আমি বক্তব্য দিব। আমাকে শুধু জানাবেন, আপনি আমার এলাকাতে হোক যে জায়গাতে হোক বলবেন এদেশ সব মানুষের, এদেশের সরকারি প্রপার্টি কোনো নেতা বা নেত্রী নয়, তার বাবারও নয়, কারো 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 আপনার ভাইয়েরও নয়। সুতরাং এইটা মানে হবে না বাংলাদেশে, এটা আমি আপনাকে ঘোষণা দিতে পারি। আমাকে জানাবেন, আমি তার ছবি সহ পোস্ট করব আমার এরিয়াতে বিশেষ করে, এবং তাকে সকালে দিবেন, বিকালে গ্রেফতার করার চেষ্টা করবো চাঁদাবাজি যদি প্রমাণ দিতে পারেন। এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। আজকে জাতিসংঘ মানবাধিকার অফিস, জাতিসংঘ মানবাধিকার, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনার এরিয়াতে যদি আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে, মসজিদ আর না থাকে, তাহলে নামাজ মসজিদে গিয়ে পড়ার সংখ্যা বা পরিমাণ, যদি মসজিদ আপনার ঠিক গড়ের পাশাপাশি থাকে, আজান হয়, থাকবে না থাকবে না? মানে নামাজ, এই মসজিদ আসার কারণে আপনার নামাজ আগে ধরুন পড়তেন না, ধরুন জিরোর ভিতরে আছেন, আপনি নামাজ মসজিদে গিয়ে পড়তেন না, পড়েন না। মসজিদ আপনার বাড়ির কাছাকাছি আসার পরে আপনি কি মনে করেন না অন্তত 1% 0.05% মসজিদে গিয়ে নামাজ পড়া বা এই বিষয়টা নিয়ে চিন্তা করার সুযোগ আপনার সামনে আসবে বা আপনাকে বাধ্য করবে, বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য এক্সিস্টেন্স অফ দিস মস্ক নিয়ার বাই ইউ? ইয়েস। সো মানবাধিকার কমিশন আপনার দেশে আসছে, এর মানে কি এলজিবিটি কিউদেরকে আপনি দিয়ে দেওয়া হবে এখানে? যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা করে? নো। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, গুণে ধরা রাজনৈতিক ব্যবস্থার উপরে প্রেসার ক্রিয়েট করা হলো, যা কোন দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ যদি এই দেশে কারো বিরুদ্ধে তোলা যায়, অলমোস্ট বাছ বিচার ছাড়াই তার বিরুদ্ধে অনেক কিছু করে ফেলা যায়, তাকে হত্যাও করে ফেলা যায়। এই ঘটনা আমাদের আছে। কিংবা সিস্টেম্যাটিকলি বড় একটা অংশ জুড়ে ভাঙচুর চালানো যায়, এবং বিশেষ করে যদি অভিযোগটা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের কারো বিরুদ্ধে, তাহলে তার কথাই নেই। দুদিন আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। একজন কিশোর ইসলামের নবীর বিরুদ্ধে অবমাননাকর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এই অভিযোগে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু ঘরবাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। আমি অবাক হয়ে দেখি যে এই সরকার, এই রাষ্ট্র এই ঘটনাগুলোর বিরুদ্ধে কখনোই খুবই প্রোঅ্যাক্টিভ স্টেপস নেন না, এমনকি রিঅ্যাক্টিভ না। পরবর্তীতেও তেমন কোনো সিগনিফিক্যান্ট স্টেপ নেওয়া হয় না। এটা আগের সরকারগুলোর ক্ষেত্রে যেমন সত্য ছিল, এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে একই। আমি প্রায় বলি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা। এই ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হতে পারতো এটা, কিন্তু না, এখনো এটা হয়নি। ঘটনা হচ্ছে, সেই কিশোর যখন এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ হয়, তখন তাকে কিন্তু পুলিশ তার কাস্টাডিতে নিয়ে যায়, তার বিরুদ্ধে মামলা হয়। এখন আমাদের যে সাইবার সুরক্ষা আইন আছে, সেটা এই ধরনের মামলার স্কোপ আছে। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, সেটা হলো কেউ যদি অপরাধ করে সেটা আইনের মাধ্যমে সমাধান হতে হবে, তাকে আইনের আওতায় নিতে হবে, তার বিরুদ্ধে মামলা হতে হবে। তদন্তে যদি তিনি অপরাধী প্রমাণিত হন, সেটা এই ধরনের অপরাধ হোক বা অন্য কোনো ধরনের অপরাধ, সেটা শাস্তি হবে। এটা খুবই বেসিক, এটা রাষ্ট্র গঠনের খুবই বেসিক। এটা কোনো অনেক লম্বা চওড়া কেতাবি কথা না। কিন্তু এখানে যখন তাকে নেওয়া হলো, তারপরও রীতিমতো সংগঠিত হয়েছে লোকজন। এটা শুধু ওই উপজেলার না, পাশের আরেকটা জেলার উপজেলা যার সাথে সীমান্ত আছে, নীলফামারী থেকে, আমি রিপোর্টটা পড়ে দেখলাম, সেখান থেকেও লোকজন দলে দলে এসে এই হামলা চালিয়েছে। তার মানে এটা অর্গানাইজ করা হয়েছে, অর্গানাইজ করে হামলা চালিয়েছে, এটা কোনো স্পন্টেনিয়াসলি হয়ে গেছে ব্যাপারটা, এই রকমও না। আমি এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী যখন মাঠে থাকে, মানে প্রাথমিকভাবে পুলিশ ছিল, তারা এটা ঠেকিয়ে উঠতে পারেনি বলা হচ্ছে। সেনাবাহিনী ইনফ্যাক্ট অনেক আগে থেকে থাকতে পারতো, এটা ঠেকানো খুবই জরুরি ছিল। বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে যখন এগুলো হয়, এগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি সেই জায়গায় আসবো। পরবর্তীতে যখন পুলিশ এবং সেনাবাহিনী মিলিতভাবে আছে, তারপর খানিকটা নিয়ন্ত্রণে আনা গেছে। এখন যেটা সবচেয়ে জরুরি কথা, শুধু ঠেকানো তো কথা না, এই ভাঙচুর যারা চালিয়েছে এদের বিরুদ্ধে খুবই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল। মানে আমরা অপরাধ কিভাবে আসলে সমাজে নিয়ন্ত্রণে থাকে, সেটার ইনস্ট্যান্ট যে নিদান আছে, ইনস্ট্যান্ট যে ঔষধ আছে, সেটা হচ্ছে মানুষ শাস্তিকে ভয় পাবে। অপরাধ কমানোর জন্য আসলে আরও সমাজতাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক আরও অনেক ইস্যু আছে, সেগুলো আলোচনার জায়গা না, আমি এখন সেখানে করছি না। কিন্তু ইনস্ট্যান্টলি এটা হয়, মানে কেউ একজন এটা করতে পারো, কিন্তু আমি কিন্তু তোমাকে বিচারের আওতায় আনবো, আমি তোমার বিচার করবো। তুমি মব তৈরি করে মানুষকে পিছিয়ে মেরে ফেলো বা ভাঙচুর করতে থাকো, এটা আনচ্যালেঞ্জ যাবে না, এটা আনকন্টেস্টেড যাবে না। রাষ্ট্রকে, সরকারকে এই বার্তা দিতে হয়। তো এই ঘটনায়ও ওটাই হওয়ার কথা ছিল, হওয়া উচিত হতো। আমি আবারও বলছি, এই সরকারকে আমরা দেখি না এই ধরনের ক্ষেত্রে তারা কঠোর হওয়ার চিন্তা করছে বা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু উচিত ছিল সেটাই জরুরি। এটা যদি হতো দু একটা জায়গায়, এই কাজ অনেকেই করতো না। সরকার ব্যবস্থা নিত আইনের প্রসেসে, তারপর সেটা যদি যথেষ্ট স্প্রেড করতো, ভবিষ্যতে যে কেউ সতর্ক থাকতে পারতো। তার উপরে যেটা বলছিলাম, এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ,
সনাতন ধর্মের মানুষ, তাতে যেটা দাঁড়ায় এটার একটা রাজনীতিও আছে। মানে ভারত বসে আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, এই ন্যারেটিভ তৈরি করার জন্য তারা বসেই আছে। তারা এগুলো নেবে, এগুলো অ্যাকিমুলেট করবে, এগুলো গ্লোবালি সেল করবে, এবং তাদের যে এই ঘটনাগুলো আগেও ঘটেছে, কিন্তু এই মুহূর্তে তাদের সেলিং হবে বাংলাদেশ দক্ষিণপন্থীদের দখলে চলে যাচ্ছে, এবং ডক্টর ইউনূস মূলত তাদের সরকার, তাদের সেই পুরনো ক্যাম্পেইন 5 আগস্টের পরপরই তারা যেটা শুরু করেছিল। আর সরিয়ে রাখি, ভারত যদি এটা নাও করে, বাংলাদেশেরও এই সম্প্রদায়ের মানুষ বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়, সেটা জাতিগত বা অন্য কোনো ধরনের কারণেই হোক না কেন, ভাষাগত কারণে, তারা যে কোনো রকম অন্যায়ের যদি শিকার হয়, এই রাষ্ট্রকে তুলনামূলকভাবে, ইভেন আমরা বলছি যে সব নাগরিকের অধিকার সমান, কিন্তু এইসব ক্ষেত্রে আরও মনোযোগ বেশি দেওয়া দরকার। কারণ একটা রাষ্ট্রের সংখ্যালঘুরা কেমন আছে সেটাই আসলে ইন্ডিকেট করে রাষ্ট্রটা কতটা সভ্য, কতটা মানবিক হয়ে উঠেছে। আমাদের নাগরিকদের এইসব ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথা বলা দরকার, অনেক বেশি কথা বলা দরকার। কারণ যখন আমরা কথা বলি না, তখন বাইরে থেকে কেউ কথা বলুক, এটা অত্যাচারিত যে সম্প্রদায় আছে বা যে সম্প্রদায়ের অংশটা আছে, তারা চাইবেন তাদের হয়ে কেউ কথা বলুক। এটা খুব অস্বাভাবিক। এই জন্য 5 আগস্টের পর থেকে আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি ক্রমাগত একটা কথা বলে গেছি, তাদের অধিকার রক্ষার জন্য, তাদের অধিকারের সমস্যা যদি তৈরি হয়, সেটার জন্য আমাদের দেশের মানুষের সাথে তারা আপিল করুন, তাদের সাথে কথা বলার চেষ্টা করুন। সেটার জন্য ভারত এসে কথা বলবে, এটা রাদার তাদের জন্য, মানে ভারতের প্রতি আমাদের যে সাধারণ মানুষের যে ইমোশন বা যে ধরনের নেগেটিভ ইমোশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে এটা তাদের জন্য খুব ভালো কোনো কিছু বয়ে আনবে বলে মনে হয় না। আমি আবারও বলছি, এই দায়িত্ব ভারতের, এই দায়িত্ব এই দেশের সরকারের, দেশের জনগণের, বিশেষ করে সংখ্যাগুরু জনগণের, মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই যাতে এই সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে কোনোভাবে যাতে কোনো রকম কোনো অত্যাচার না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করা খুবই জরুরি। আমাদের সরকার এগুলো তেমন কিছু করছে না, আমরা এটা যেন খুবই হতাশাজনক, কিন্তু আমরা নাগরিকরা অন্তত কথা যেন বলে যাই। জনাব তারেক রহমান লন্ডন থাইকা মনে হচ্ছিল যে ওনার অনেকগুলো হাত, সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজে আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন, আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে কি ব্যবস্থা নিতে হবে করছেন। আপনারা বলেন তো, হঠাৎ করে এই যে টিভি, সিনেমা, মিডিয়া কর্মীরা, শিল্পীরা নেমে পড়লো, তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়লো? তাদেরকে কে নামাইলো বলেন? এমনি এমনি নেমে পড়ছে? এমনি এমনি নামেনি। এগুলোর একটা বড় সমন্বয় লাগে। আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন? জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত, তাদের বিচার করতে পারবে যারা, তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ ডক্টর ইউনূস, এই উপদেষ্টা যারা আছে, ওরা বলবে আমি শেখ হাসিনাকে মাইরা হাত বন্ধ করবো কেন? বলবে না? বলবে না? সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না, আওয়ামী লীগের বিচার করবে না। করবে না মানে করবেই না। ওরা বলবে আমরা কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো? এটা হলো, ধরে রাখেন, আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত, যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে। আওয়ামী লীগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে। আজকে সেই লোকগুলো আমাদের উপদেষ্টা প্যানেলে না থাকার কারণে আমাদের জুলাইয়ের এই গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে। বাই চান্সে দায়িত্ব পাওয়া লোকগুলো এখন বিভিন্ন মোড়ামুড়ি করে। ঠিক আছে, আমি বলি মোড়ামুড়ি কইরো না। আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে। ঠিক আছে, সাপের মতো মোড়ামুড়ি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার। ঠিক আছে, মোড়ামুড়ি কোনো সুযোগ নাই। আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এখনো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে। কিসের জন্য তাল বাহানা? কি দরকার আছে ডক্টর ইউনূসের 5টা ফাইল অতিরিক্ত সাইন করা। এতে সাইন করলেই তো ওই করিডোর সাইন করতে চায়, এতে সাইন করলেই বন্দর সাইন করতে চায়, এ সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায়। তাহলে দরকার আছে এই সাইনগুলো করার। এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ, 10টা দল বসুক। এই যে জাতিসংঘ মিশন নিয়ে যেই মিটিং, এই যে অনুমোদন, তাই না, এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো। যেটা আশা করি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ফেলুন। দেখাবো না কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।